পড়ছিলাম আমার বোবা ফুল, কলমে তৃপ্তি ইহসান নওরা, পর্ব সংখ্যা ৬০। সুখ চেয়েছিল নুরা সহ সেও নিবাসে ফিরে যাক। ক্যাসেলে ছিল তো অনেক দিন, পরিবার থেকে দূরে সরে। বর্ণ এজাজত দেয়নি এই প্রস্তাবে। ফলস্বরূপ রাগ অভিমানের সংমিশ্রণে সে নুরাকে নিয়ে অন্য রুমে চলে গেল। যাওয়ার সময় বুঝিয়ে দিল, আপনি খুব খারাপ, নিষ্ঠুর, পাষণ্ড। আমার আশেপাশেও ঘেঁষবেন না আজকের পর। সে চাইলেও এখান থেকে ছুটে চলে যেতে পারবে না। কারণ আছে, তা হলো ডোর সিকিউরিটি সিস্টেম। ভেতরে প্রবেশের ক্ষেত্রে তার ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড কাজ করলেও বের হওয়ার সময় বর্ণর একার ফিঙ্গারপ্রিন্টই প্রয়োজন। সেদিন নিজে নিজে চলে যেতে গিয়েও এই কারণে ক্যাসেল থেকে বেরোতে পারেনি। বর্ণ বলে দিয়েছে, ক্যাসেলে প্রবেশ সুখের ইচ্ছায় ঘটলেও বেরোতে হবে কেবল আশফিয়ান বর্ণর ইচ্ছাতে। নুরার এখানে আসার কথাটি আয়েজাকে জানিয়ে দেওয়া হয়েছে। সুখ বেডের হেডবোর্ডে আধশোয়া হয়ে বসল। কোলে টমি। বহুদিন পর আদরের প্রাণীটিকে ছুঁতে পেরে মনটা শান্ত অনুভব হচ্ছে কিছুটা। তদ্রূপ টমিও গুটিসুটি মেরে নিঃসংকোচে পেটে মুখ গুজে আছে চুপটি করে। নুরা শোয়া থেকে উঠে বসে বলল, সুখ, এতদিন তুমি এই বাড়িতে ছিলে? সম্মতি জানালো সে। নুরা ফের বলে, আমাদের বাড়িতে আর ফিরবে না? পুনরায় উপর নিচ মাথা ঝাঁকিয়ে হ্যাঁ জানালো সুখ। নুরা শুধায়, বর্ণতে চাচ্চুকে বলল, তোমাকে ও বাড়ি আর ফিরিয়ে নেবে না, নিজের কাছেই রেখে দেবে। টমির মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল সুখ। কথাগুলো শ্রুতিপথে প্রবেশ করতেই চমকে মাথা তুলল। ইশারায় জানতে চাইল, আব্বুকে এসব বলেছ বর্ণ ভাই? কখন? তুমি কিভাবে শুনলে? বর্ণর গতিবিধি পর্যবেক্ষণ করে যখন ডিকিতে চড়ে বসার প্ল্যান কষে গেটের দিকে যাচ্ছিল, তখনই বর্ণ আর চাচ্চুর কিছু কথোপকথন শুনে ফেলেছিল সে। কথায় কথায় চাচ্চু রেগে যাচ্ছিল। একটু পর আবার কি যেন হলো। দুজন দুজনকে জড়িয়ে ধরল। এর বেশি কিছু দেখতে বা শুনতে পায়নি নোরা। ডিকি খুলতে না পেরে আসিফ জায়েন্টকে অনুরোধ করতে লেগে পড়েছিল চুপি চুপি। সব শুনে সুখ অল্পক্ষণ চুপসে থেকে ভাবনায় পড়ল। কি চলছে তার অগোচরে? আম্মু আব্বু তাকে ছাড়া যেখানে দুদিনের বেশি বরদাস্ত করে না, সেখানে ক্যাসেলে বর্ণর সাথে এতদিন অতিবাহিত হওয়ার পরও কেন তাকে বাড়ি ফিরতে বলছে না? ভিডিও কলেও হাসি মুখে থাকে, যদিও তখন সুরগুলো বিষণ্ণ শোনায়। এর কারণ বর্ণকে জিজ্ঞেস করলেও সঠিক জবাব মিলবে। নুরাকে শুইয়ে দিল বালিশে। পাশে আধশোয়া হয়ে তার চুলে হাত বুলিয়ে দিতে দিতে দুজন এটা ওটা বলছে, যদিও কথা নুরাই বেশি বলছে। সুখের মাথায় অন্য ভাবনা। হঠাৎ সে জানতে চাইল, কাউকে কিছু না বলে এভাবে ডিকিতে লুকাতে ভয় করেনি? এমন করা উচিত না নূর। যদি গাড়ির নিচে বোম ফিট থাকতো, যদি মাঝ রাস্তায় ব্লাস্ট হয়ে যেত, আমরা নুরাকে কোথায় পেতাম আবার? সুখের ইশারা বুঝতে মনোযোগ দিয়ে দেখতে হয়। পুরো কথা আয়ত্ত করতে খানিক সময় লাগলো নুরার। এরপর হতভম্ব হয়ে তাকালো। গাড়ির নিচে বোম, মাঝ রাস্তায় ব্লাস্ট, এভাবে তো ভেবে দেখা হয়নি। সিনেমায় বার কয়েক এমন ঘটতে দেখেছে নোরা। দৃশ্যগুলো চিঠিপথে ভাসতেই ঢোক গিলে ভয়ে তটস্থ হয়ে সুখকে এক হাতে জড়িয়ে ধরে বলল, সরি, কাউকে না জানিয়ে এভাবে আর ডিকিতে লুকাবো না। আচ্ছা, আমার কিছু হয়ে গেলে সিআইডি অফিসাররা কি আসিফ জায়েন্টকে ইন্টারোগেট করতো না? ওই তো আমাকে ডিকিতে চুপপথে হেল্প করেছিল। একটু ভেবে ফের বলল, অযথা কেসে ফেসে যাবে বলে নিশ্চয়ই বলতো না। তখন কিভাবে জানতে তোমাদের আদরের নোরা বর্ণর গাড়ির ডিকিতে ছিল? সে ফের বলল, গাড়িতে তো বর্ণও ছিল, তার মানে আমার সাথে বর্ণ ব্লাস্ট হয়ে যেত। ওহ মাই গড! একদিনে আম্মু দুটো ছেলে মেয়ে হারিয়ে ফেলতো, আর তখন আব্বুর সব সম্পত্তির মালিক হয়ে যেত অভ্র, তাই না বলো? নির্বাক চোখের সুখ চেয়ে থেকে রোবটের মতো শেষাক্ত কথাটির জবাবে উপর নিচ মাথা ঝাঁকালো শুধু। মনে মনে প্রশংসা করল বোধ হয়। বাচ্চাটার ভাবনা চিন্তা কত প্রখর, সত্যি প্রশংসনীয়। তুফাকে মাহিরের সামনে ডেকে আনা হয়েছিল। জানতে চাওয়া হয়, এই ছেলেকে তুমি পছন্দ করো? জীবনসঙ্গী হিসেবে তাকে পারফেক্ট মনে হয়? তার সাথে এক জীবন পাড়ি দিতে পারবে? আজাদ সাহেবের কণ্ঠ ধারালো ছিল বেশ। তুফার হৃদয় কেঁপে ওঠে, আর চোখে মাহিরের দিকে তাকায়। লোকটাও তার দিকে চেয়ে। কেন? তার জবাব শুনবে বলে? তুফা মাথা তুলল না। মামাদের সামনে দাঁড়িয়ে মুখ ফুটে কিছু চাইতে হয়নি কখনো, আজ কিভাবে চাইবে? বলল, এ ব্যাপারে আমার কোনো মত নেই, তোমরা যা সিদ্ধান্ত নেবে তাই মাথা পেতে নেব। বর্ণ যাকে পাত্র হিসেবে সিলেক্ট করেছে তার সাথে বিয়েতে বসতে বললে? তামির সাহেবের কথার প্রেক্ষিতে তুফা তড়িৎ বলে, নির্দ্বিধায় বসবো। মাহির যে বলল তুমিও তাকে পছন্দ করো।
গলা শুকিয়ে আসে তোহফার। কাপা গলায় মাথা নত রেখেই বলল, কথাটি আমি কখনো মুখ ফুটে বলিনি তো। দুই শিকদারের দৃষ্টি ঘুরে গেল মাহিরের দিকে। হানিফা বেগমও উপস্থিত হয়েছেন সেখানে। বললেন, আমার নাতনি দেখি তোরে অস্বীকার করে দিচ্ছে, এখন তুই কিছু বলবি? তখন মাহিরের জবাব ছিল নির্বিকার। সব কথা কি মুখ ফুটে স্বীকার করা জরুরি? মনের মানুষের কিছু কথা প্রিয়জনকে নিজ উদ্যোগে বুঝে নিতে হয়, নতুবা কিসের প্রেমিক পুরুষ হব আর। ব্যাস, এই অবধি ছিল তখনকার দৃশ্যপট। এরপর এখনো কোনো সিদ্ধান্তে উপনীত হয়নি শিকদাররা। মাহির চলে গেছে নিবাস থেকে খানিকটা অপমান বয়ে নিয়ে। তোফা ছুটে এলো নিজের ঘরে। সন্ধ্যার পর আর বের হওয়া হয়নি। হানিফা বেগম ধীর পায়ে রামসার সাহায্য নিয়ে এসেছিল তার কাছে। অনেকক্ষণ কিসব বুঝিয়েছে। অন্যমনস্ক থাকায় কথাগুলো তোফার মনে পড়ছে না সঠিক। এরপর ছোট মামি তালাশ করলো রাতের খাবার খেতে। ওনাকেও খিদে নেই জানিয়ে দিয়েছে সে। মনটা উদাস হয়ে আছে। সত্যি খিদে টিদে মরে গেছে। রুবায়াত বেশি জোর করেননি। মেয়েটার মনের অবস্থা অল্প বিস্তর অনুধাবন করে একা থাকার সুযোগ করে দিয়েছেন। রাত বাড়ছে। কোলাহল কমে গিয়ে শহরে নেমে আসছে শুনশান নীরবতা। তুহফা কোলে বালিশ আঁকড়ে রেখে গালে হাত চেপে বসে আছে অদৃশ্যে চেয়ে। শুয়েছিল একটু আগে, কিন্তু ভেতরের অস্থিরতায় চোখের ঘুম হারিয়ে গেছে। অন্তঃস্থলের উদ্বেগ দমাতে না পেরে শেষমেশ উঠে বসে আছে। আচমকা ফোনের স্ক্রিন জ্বলে উঠল। কল এসেছে। ভ্যালেন্টাইন্স ডেতে যেই নাম্বার থেকে কল এসেছিল, আজও সেই নাম্বারটা ভেসে উঠেছে। রিসিভার তুলে কানে চাপল। দুই পাশেই নীরবতা। মুখটা প্রথমে তোহফাই খুলল। কে বলছেন? আমি। ছোট্ট একটা শব্দ, অথচ আওয়াজটা কর্ণকোঠরে পৌঁছাতেই কণ্ঠের অধিকারী মানবকে চিনে নিতে তোহফার বেগ পেতে হলো না। চোখ বুজে দীর্ঘশ্বাস সেরে বলল, হঠাৎ এত রাতে? কোনো প্রয়োজনে? প্রয়োজন ছাড়া কল দেওয়া যায় না বুঝি? তোহফা জবাব দেয়, মধ্যরাতের পর পরনারীকে অপ্রয়োজনে কল দেওয়ার অভ্যাস কোন কাতারে পড়ে জানেন নিশ্চয়ই। তাছাড়াও খুব শীঘ্রই কারো বউ। শাট আপ। দাঁতে দাঁত নিষ্পেষিত করে মাহির। ইচ্ছে করছে ছুটে গিয়ে শিকদারদের উপর ওঠা অসন্তুষ্টির বহিঃপ্রকাশে মেয়েটাকে গিয়ে দুটো চড় দিতে। তখন বলতেই পারতো সেও মাহিরকে পছন্দ করে। এর ফলে আজকের চিত্রটা হয়তো অন্যরকম হতে পারত। তোহফা অবাক হয়ে বলল, মাঝরাতে ধমকাবেন বলে কল দিয়েছেন আমায়? নুরাকে ঘুম পাড়িয়ে গায়ে চাদরটা টেনে টুনে দিয়ে ধীর পায়ে কক্ষ ত্যাগ করল সুখ। উদ্দেশ্য বর্ণকে কয়েকটি প্রশ্ন করা। ডোর ফিরিয়ে রাখা ছিল। আস্তে করে খুলে অভ্যন্তরে নজর ফেলতেই সামনের দৃশ্যটিতে নজর আটকে গেল সুখের। অদূর থেকে সে দেখতে পায় ল্যাপটপ স্ক্রিনে পরিবারের সকলের এক ফ্রেমবন্দি ছবি। ল্যাপটপের সম্মুখে বর্ণ বসা। জুম করে সূক্ষ্ম নেত্রে এক একজনকে গভীর মনোযোগে পর্যবেক্ষণ করছে। কেউ কারো ছবির সামনে রেখে তখনই এত মনোযোগ দিয়ে পরখ করে যখন আমরা তাকে মিস করি। বর্ণও কি তবে পরিবারকে মিস করছে? সুখ দাঁতে দাঁত চাপল। তাকে খাঁচায় আটকে রেখে নিজে আজ নিবাসে ঘুরে ফিরে এসে এখন এসব করছে। আচমকা কাঁচ ভাঙার আওয়াজে কেঁপে উঠল সুখ। সেই সাথে রুহটাও ছলকে উঠল বোধ করি। বর্ণর হাতের গ্লাস তখন চূর্ণ বিচূর্ণ হয়ে ঝরঝর করে ফ্লোরে ছিটকে পড়ে গড়াগড়ি খাচ্ছে। সুখ ছুটে এলো তড়িৎ। বর্ণর সামনে এসে দাঁড়াতেই হতচকিত হয়ে মুহূর্তেই কৌশলে ল্যাপটপ ফোল্ড করে নিল মানুষটা এবং পরক্ষণে কপালে হাত রেখে চোখ বুঝে ঢেকে নিল। সুখ এক মুহূর্তের জন্য থমকে গেল এমন আচরণে। বাদলা দিনের ঝড়ো হাওয়ার বিশাল আকাশে এক চিলতে বিজলির মতো সে এক ঝলক দেখেছে বর্ণর ওই রক্তিম চোখ জোড়ায় জল ছলছল। সুখ অচিরেই বর্ণর পাশে গিয়ে বসল। খুব অধিকার খাটিয়ে তার চোখ থেকে শক্তপোক্ত হাতটা সরিয়ে একবার রক্তে রঞ্জিত হাতটা অবলোকন করে করুণ দৃষ্টিতে বর্ণর চোখে চোখ রাখে। তার শান্ত নিথর দৃষ্টি প্রত্যক্ষ করে হৃদয় হুড়মুড় করে উঠল সুখের। এই দৃষ্টি তার চেনা, খুব নিকট থেকে দেখা। যখন সে নিজেকে অসহায় বোধ করে, আত্মবিশ্বাসে ভাঙর ধরে, হৃদয়ে প্রচণ্ড আঘাত লাগে। আয়নার সামনে গিয়ে দাঁড়ালে তখন তার দৃষ্টিও এমন দেখায়। এই দৃষ্টির সাথে আশফিয়ান বর্ণর একটুও যায় না। পুরুষটিকে মানায় নির্লিপ্ত কঠোর দৃষ্টিতে অথবা ধূর্ত রহস্যময় চাহনিতে কিংবা দুষ্টুমি ভরা নেত্রে। সুখের অস্থির নির্বাক চোখ দেখে বর্ণ মৃদু হাসল। নিষ্প্রাণ সেই হাসিতে প্রতিবারের মতো হেয়ালিপনা, দুষ্টুমি ছিল না। বর্ণ শীতল গলায় মৃদু আওয়াজে বলল, এখনো ঘুমাসনি? নূরকে ছেড়ে চলে এলি? আমায় মিস করছিলি নাকি বউফুল?
এই পাষণ্ড পুরুষকে ছেড়ে দূরে থাকা যাচ্ছিল না। দ্যাটস মিন চোখে হারাচ্ছিলি আশফান বর্ণকে। কথাগুলোতেও আগের মতো সতেজতা কিংবা দুষ্টুমি খুঁজে পায়নি সুখ, বরং মনে হলো কিছু একটা লুকোতে সময়ের সদ্ব্যবহার করছে মাত্র। এক বুক সাহস সঞ্চয় করে সুখ কাঁপা কাঁপা হাতটা বর্ণর গালে ছোঁয়ালো। নির্বাক চোখে ক্ষণকাল দৃষ্টি বিনিময় করে চোখের দিকে ইশারা করে প্রশ্ন করল, কাঁদছিলেন আপনি? কোথায়, কোন কারণে কষ্ট পাচ্ছেন বলুন আমায়। বর্ণ এক হাতে সুখকে কাছে টেনে ঝুঁকে এসে ঘাড়ে মুখ ডুবালো সুখের। বলল স্বাভাবিকভাবেই, কান্না? আর আমি? হোয়াটস রং উইথ ইউ ফুল? চোখের অশ্রু মেয়েদের শখের পুরুষের হৃদয় গলিয়ে উদ্দেশ্য হাসিলের প্রধান হাতিয়ার। এসব পুরুষের জন্য নয়, আশফিয়ান বর্ণের জন্য তো আরও নয়। ঘাড়ে আলতো ঠোঁটের পরশেকে মুখ তুলল সে। সুখ সন্দিহান, বুঝালো, কিন্তু আমি যে দেখলাম আপনার চোখে অশ্রু।